সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের হঠাৎ রূঢ় আচরণে ওভাল অফিসে অস্বস্তিকর পরিস্থিতি, হতবাক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। প্রথমে থাকছে ওভাল অফিসে ট্রাম্পের আচরণে অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। আরও জানিয়ে দেব, মিয়ানমার সংকটে কূটনৈতিক তৎপরতা, আসিয়ানকে পাশে চাইল জাপান। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গাজায় যুদ্ধাপরাধীদের কাছাকাছি বললেন সাবেক প্রধানমন্ত্রী। সর্বশেষ থাকছে ভারতীয় কূটনীতিককে পাকিস্তানের অবাঞ্ছিত ঘোষণা, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন চ্যালেঞ্জ। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ওভাল অফিসে ট্রাম্পের আচরণে অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ওভাল অফিসে এখন আর কূটনৈতিক সৌজন্য নেই, আছে অপমানের ভয়। ট্রাম্পের অতিথি হওয়া কি আদৌ সম্মানের বিষয়? ওভাল অফিসে ট্রাম্পের আচরণে বিব্রত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে মাত্র 3 মাস আগে, আর এই অল্প সময়ে বিশ্বনে তাদের মুছে ফেলার কথা। হোয়াইট হাউজের আমন্ত্রণে মানেই এখন আর কূটনৈতিক সম্মান নয়, সঙ্গে থাকে অপমানিত হওয়ার ঝুঁকি। সাম্প্রতিক একটি বৈঠকে এর স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ওভাল অফিসে বসা নেই। সেই বৈঠক যেন ছিল পূর্ব পরিকল্পিত এক নাটক, যার উদ্দেশ্য ছিল রামাফোসাকে প্রকাশ্যে বিব্রত করা। হঠাৎ নিভে গেল আলো, চালু হলো ভিডিও। ওই বৈঠকে আলো হঠাৎ নিভিয়ে দেওয়া হয়, বড় স্ক্রিনে চালানো হয় দীর্ঘ ভিডিও, পুরনো খবরের কাটিংও হাজার করা হয়। সবকিছু ছিল এতটা সাজানো গোছানো যে কারো বুঝতে বাকি থাকেনি এটা ছিল একটা প্রস্তুত মঞ্চ। প্রথমে দু দেশের প্রেসিডেন্টের মধ্যে হালকা কথাবার্তা চলছিল। এমন সময় এক সাংবাদিক প্রশ্ন করলেন, ট্রাম্পকে কিভাবে বোঝানো যাবে যে দক্ষিণ আফ্রিকায় হোয়াইট জেনোসাইড নামে কোনো কিছু ঘটছে না? প্রেসিডেন্ট রামাফোসা শান্তভাবে উত্তর দেন, বলেন ট্রাম্পকে এই বিষয়ে জানতে হলে দক্ষিণ আফ্রিকার মানুষের কথা শোনা দরকার। কিন্তু তার মাঝেই ট্রাম্প নির্দেশ দেন, আলো নিভাও, টিভি চালাও। এক পেশে তথ্য, একতরফা বক্তব্য। টিভি স্ক্রিনে চলতে থাকে নানা ছবি ও ভিডিও, যেখানে কিছু নেতা সুরদা বুর গান গাইছে, যা একসময় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক ছিল। কিন্তু ট্রাম্প সেটিকে ব্যাখ্যা করলেন শ্বেতাঙ্গ বিরোধী বক্তব্য হিসেবে। তিনি বারবার দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের ওপর নিপীড়ন চলছে। এমনকি তিনি বলেন, অনেককে আমেরিকায় শরণার্থী হিসেবে জায়গা দিয়েছেন, অথচ এই তথাকথিত তথ্যগুলো বেশিরভাগই যাচাই না করে উপস্থাপন করা হয়। রামাফোসার কৌশলী প্রতিবাদ। সিরিল রামাফোসা কোনো উত্তেজনায় না গিয়ে সংযত থাকেন। উপস্থিত ছিলেন দুই বিখ্যাত দক্ষিণ আফ্রিকান গলফার এন্ডি এলস ও রেটিভ বুসেন, যাদের ট্রাম্প ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আরও ছিলেন দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী, যিনি বিরোধী দলের নেতা হয়েও এখন ঐক্য সরকারের অংশ। এই কৌশল ছিল রামাফোসার। তিনি একটি কূটনৈতিক বলয় তৈরি করেছিলেন যাতে ট্রাম্পের চাপও কার্যকর না হয়। এক পর্যায়ে রামাফোসা বলেন, যদি দক্ষিণ আফ্রিকায় সত্যি শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা চলত, তাহলে এই 3 জন আজ এখানে থাকতো না। অভিনয় নাকি কৌশল? প্রায় 1 ঘন্টা ধরে ট্রাম্প নানা রকম তথ্যচিত্র, বক্তব্য, ছবি দিয়ে রামাফোসাকে কোণঠাসা করতে চেষ্টা করলেও রামাফোসা তাতে পা দেননি। তিনি কৌশলী এবং শান্ত ছিলেন। এই বৈঠক যতটা ছিল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে, তার চেয়ে বেশি ছিল ট্রাম্পের নিজস্ব সমর্থকদের দেখানোর জন্য। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের পেছনে যে অভ্যন্তরীণ উত্তেজনা ভিজিয়ে রাখার কৌশল কাজ করে, সেটি আবার সামনে আনার চেষ্টা ছিল এই পুরো আয়োজন। বিশ্ব রাজনীতির মঞ্চে কূটনৈতিক সম্মান এবং ব্যক্তিগত অপমানের ব্যবধান যে কতটা সরু হয়ে গেছে, ট্রাম্প রামাফোসা বৈঠক তার একটি বড় উদাহরণ। তবে এখন অনেক বিশ্বনেতা ট্রাম্পের এই নাটকীয় কৌশল বুঝতে শিখেছেন এবং তার জবাবও দিতে পারছেন কৌশলেই। মিয়ানমার সংকটে কূটনৈতিক তৎপরতা, আসিয়ানকে পাশে চাইল জাপান। মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী সংকটে এবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে জাপান ও আসিয়ান। তবে মানবিক সহায়তা নাকি রাজনৈতিক বার্তা? আসল উদ্দেশ্য কি? মিয়ানমার সংকটে জাপান, আসিয়ান একজোট, মালয়েশিয়ার নেতৃত্বে আশাবাদী টোকিও। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেশটিকে মানবিক সহায়তা পৌঁছে দিতে এগিয়ে এসেছে জাপান।
টোকিও জানিয়েছে তারা আসিয়ান এবং বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এই সংকট মোকাবেলায়। মার্চ মাসে মিয়ানমারের 7.7 মাত্রার একটি ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রেক্ষিতে মালয়েশিয়ার নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নেরিউকি শিকাতা জানিয়েছেন, ভূমিকম্পে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমরা এরই মধ্যে সহায়তা পাঠিয়েছি এবং পুনর্গঠনের উদ্যোগে অংশ নিয়েছি, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন যে কার্যকর সহায়তা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়ার নেতৃত্বে ভরসা রাখছে জাপান। শিকাতা আরও বলেন, এই বছর মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যান, তাই তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জাপান মালয়েশিয়ার নেতৃত্বে পুরোপুরি সহযোদ্ধা হতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, জাপান বরাবরই আসিয়ানের ঘনিষ্ঠ মিত্র। সংকটের এই সময়ে এই বন্ধুত্ব আরও গভীর করতে চায় টোকিও। ভূমিকম্পে মৃত্যু হাজারের বেশি, ক্ষতির অসংখ্য $1.7 মিলিয়ন। আসিয়ান মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে 28শে মার্চ মিয়ানমারের মান্দালয়ের কাছে গাঘা থানা ভূমিকম্পে 3700 জনের বেশি প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন 5,08,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছে 18,500 জনের বেশি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে $1.7 বিলিয়ন। দ্বিপাক্ষিক সম্পর্কেও জোর দিচ্ছে জাপান। শিকাতা বলেন, জাপান ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা প্রযুক্তি উন্নয়ন খাতে সম্পর্ক অনেক পুরনো এবং গভীর। মালয়েশিয়া 2024 সালে খুলছে ইউনিভার্সিটি অব তোসুকুবার আন্তর্জাতিক শাখা। এটাই জাপানের প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তাছাড়া মালয়েশিয়া জাপান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, যা 2012 সালে প্রতিষ্ঠিত, সেটিও দুই দেশের মেলবন্ধনের উজ্জ্বল নিদর্শন। পরিচ্ছন্ন জ্বালানি ও গাঁজা ইস্যুতেও একসঙ্গে জাপান মালয়েশিয়া। চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাপান ও মালয়েশিয়া যৌথভাবে এশিয়া জিরো এমিশন কমিউনিটি মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে, যেখানে পরিচ্ছন্ন জ্বালানির আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে জাপান আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ। গাজা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য CEAPD প্ল্যাটফর্মের মাধ্যমে জাপান কাজ করে যাচ্ছে। শিকাতা বলেন, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি তৈরি হয় শিক্ষা কর্মসংস্থানের মাধ্যমে। আমরা এই লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠপূর্ণ কাজ চালিয়ে যাব। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গাজায় যুদ্ধাপরাধের কাছাকাছি বললেন সাবেক প্রধানমন্ত্রী। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, গাজায় যা হচ্ছে তা কি যুদ্ধাপরাধের নামান্তর? গাজা ইসরায়েলের হামলা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের তীব্র আলোচনা। যুদ্ধাপরাধের খুব কাছাকাছি। ইসরায়েলের গাজা অঞ্চলে চলমান সাম্প্রতিক অভিযান নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এক কথায় তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জানান, গাজায় যে ধরনের হামলা হচ্ছে তা যুদ্ধাপরাধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ওলমার্ট বলেন, এই যুদ্ধে আমাদের সামনে এক ভয়াবহ ছবি উন্মোচিত হয়েছে। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছেন। একই সঙ্গে এই যুদ্ধে প্রাণ হারাচ্ছেন বহু ইসরায়েলি সেনাও। এই পরিস্থিতি একদমই নৃশংস এবং ভয়ঙ্কর। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ স্পষ্ট করে বলেছেন, বর্তমানে এই যুদ্ধে কোনো স্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য দেখা যাচ্ছে না। এমন কোনো কার্যকর পরিকল্পনা নেই যা আটকা পড়া বা জিম্মি হওয়া ব্যক্তিদের জীবন রক্ষা করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আমরা যে লড়াই চালাচ্ছি সেটা হামাসের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, নিরীহ সাধারণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়। এই পার্থক্যটা শুধু সবার বোঝাও প্রয়োজন এবং এই বিষয়টি যেন কেউ ভুলে না যায়। ওলমার্টের এই মন্তব্য ইসরায়েলের বর্তমান নীতি অভিযানকে ঘিরে বহুল আলোচিত হয়েছে। সাবেকের প্রধানমন্ত্রীর বক্তব্য অনেকের কাছে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের ওপর এক ধরনের কঠোর সমালোচনা হিসেবে গৃহীত হয়েছে। তার বক্তব্য থেকে স্পষ্ট যে গাজায় হামলার মধ্য দিয়ে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হলেন নিরীহ ফিলিস্তিনি নাগরিকরা। আর এই সংঘাতের কারণে দুই পক্ষের মানুষই প্রাণ হারাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ওলমার্টের মতে এক ধরনের নিরপেক্ষ মানবিক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি, যেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিরীহ মানুষের ক্ষতি রোধ করাটাই সবচেয়ে বড় লক্ষ্য হবে। সর্বোপরি সাবেকের প্রধানমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদি চলমান সংঘাতের ভয়াবহতা কমানো না যায় এবং নিরীহ মানুষরাও এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সীমার মধ্যেও পড়ে যেতে পারে। গাজায় সাম্প্রতিক সংঘাত ও তাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে। এহুদ ওলমার্টের মতে সাবেক শীর্ষ নেতাদের কঠোর কথাগুলো এই সংকটের গুরুত্ব এবং অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তাকে পুনরায় সামনে এনে দিয়েছে।
ভারতীয় কূটনীতিককে পাকিস্তানের অবাঞ্ছিত ঘোষণা, দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন চ্যালেঞ্জ। পাকিস্তান ও ভারতের কূটনৈতিক সংঘাত নতুন মাত্রায়, একজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, পাল্টা প্রতিক্রিয়ায় তৈরি উত্তেজনা। পাকিস্তান ভারত কূটনৈতিক টানাপোড়েন, অবাঞ্ছিত ঘোষণা পেয়ে ভারতীয় কর্মকর্তা বহিষ্কার। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণার পর এবার পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ভারতীয় কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পাকিস্তান অভিযোগ করেছে ওই ভারতীয় কর্মকর্তা কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কার্যক্রমে লিপ্ত ছিলেন, ফলে তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি জানায়, এই সিদ্ধান্ত জানাতে ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ভারতীয় কোনো কূটনীতিক বা কর্মী যেন তাদের বিদেশাধিকার ও মর্যাদা দোষারোপ জন্য ব্যবহার করতে না পারেন। এই ঘটনা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, এই উত্তেজনার পরবর্তী ধাপ কী হবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে নিচে কমেন্ট করুন।